সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির ৩য় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। পাঠান অত্যন্ত অলস এবং আড্ডাবাজ, কিন্তু আরাম প্রয়াসী নয়, এবং যেটুকু সামান্য তার বিলাস, তার খরচাও ভয়ঙ্কর বেশি কিছু নয়। ভ্রমণকারী গুণীদের মুখে শোনা যায় যে যাদের গায়ের জোর যেমন বেশি, তাদের স্বভাবও তেমনি শান্ত। পাঠানদের বেলায়ও দেখলুম কথাটা খাঁটি। কাগজে আমরা হামেশাই পাঠানদের লুটতরাজের কথা পড়ি। তার কারণও আছে। অনুর্বর দেশ, ব্যবসা বাণিজ্য করতে জানে না। পল্টনে তো আর তামাম দেশটা ঢুকতে পারে না, কাজেই লুটতরাজ ছাড়া অন্য উপায় কোথায়? কিন্তু পেটের দায়ে যে অপকর্ম সে করে, মেজাজ দেখাবার জন্যে তা করে না। তার আসল কারণ অবশ্য পাঠানের মেজাজ সহজে গরম হয় না। পাঞ্জাবিদের কথা স্বতন্ত্র, এবং হলেও সে চট করে বন্দুকের সন্ধান করে না। তবে সব জিনিসেরই দুটো একটা ব্যত্যয় আছে। পাঠান তো আর ক্ষুদা তালার আপন হাতে বানানো ফেরেশতা নয়। বেঈমান বললে পাঠানের রক্ত খাইবার পাসের টেম্পারেচার ছাড়িয়ে যায়, আর ভাইকে বাঁচাবার জন্যে সে অত্যন্ত শান্ত মনে যোগাসনে বসে আঙুল গোনে নিদেন পক্ষে তাকে কটা খুন করতে হবে। কিন্তু হিসেব নিকেশে সাক্ষাৎ বিদ্যাসাগর বলে প্রায় ভুল হয়, আর দুটো চারটে লোক বেঘরে প্রাণ দেয়। তাই নিয়ে তম্বিতম্বা করলে পাঠান সকাতরে নিবেদন করে, কিন্তু আমার যে 4-4টে বুলেট বাজে খরচা হলো তার কি? তাদের গোষ্ঠী কুটুম কান্নাকাটি করছে, কিন্তু একজনও একবারের তরে আমার বাজে খরচার খেসারতির কথা ভাবছে না। ইনসান বড়ই খুঁতপারাস্ত, সংসার বড়ই স্বার্থপর। পরশু রাতের দাওয়াতে এরকম নানা গল্প শুনলুম। এসব গল্প বলার অধিকার নিমন্ত্রিত ও রবাহুতদের ছিল। একটা জিনিসে বুঝতে পারলুম যে এদের সকলেই খাঁটি পাঠান। সে হলো তাদের খাবার কায়দা। কার্পেটের উপর চওড়ায় 2 হাত, লম্বায় 20-30 হাত, প্রয়োজন মতো একখানা কাপড় বিছিয়ে দেয়। সেই দস্তরখানের দুদিকে শাড়ি বেঁধে এক শাড়ি অন্য শাড়ির মুখোমুখি হয়ে বসে। তারপর সব খাবার মাঝারি সাইজের প্লেটে করে সেই দস্তরখানে সাজিয়ে দেয়। 3 থালা আলু গোস্ত, 3 থালা শিক কাবাব, 3 থালা মুরগি রোস্ট, 3 থালা সিনা কলিজা, 3 থালা পোলাও। এরকম ধারা সব জিনিস একখানা দস্তরখানের মাঝখানে, 2খানা 2 প্রান্তে। বাঙালি আপন আপন থালা নিয়ে বসে। রান্নাঘরের সব জিনিসই কিছু না কিছু পায়। পাঠানদের বেলায় তা নয়। যার সামনে যা পড়লো তাই নিয়ে সে সন্তুষ্ট। প্রাণ গেলেও কেউ কখনো বলবে না আমাকে একটু মুরগি এগিয়ে দাও, কিংবা আমার শিক কাবাব খাবার বাসনা হয়েছে। মাঝে মাঝে অবশ্যই হঠাৎ কেউ দরদ দেখিয়ে চেঁচিয়ে বলে, আরে কোথায় দেখো, গোলাম মোহাম্মদ ঢেঁড়স চিবোচ্ছে, ওকে একটু পোলাও এগিয়ে দাও না। সবাই তখন হাঁ হাঁ করে সব কটা পোলাওয়ের থালা ওর দিকে এগিয়ে দেয়। তারপর মজলিস গাল গল্পে ফের মুশকুল। ওদিকে গোলাম মোহাম্মদ শুকনো পোলাওয়ের মরুভূমিতে তৃষ্ণায় মারা গেল না মাংসের থই থই ঝোলে ডুবে গিয়ে প্রাণ দিল, তার খবর ঘণ্টাখানেক ধরে আর কেউ রাখে না। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাঠান আড্ডা জমাবার খাতিরে অনেক রকম আত্মত্যাগ করতে প্রস্তুত। গল্পের নেশায় বেখেয়াল অন্তত 8 ডজন অতিথি শুধু শুকনো রুটি চিবিয়ে যাচ্ছে। অবচেতন ভাবটা এই, পোলাও মাংস বাছতে হয়, দেখতে হয়, বহুত বায়নাক্কা। তাহলে লোকের মুখের দিকে তাকাবো কি করে? আর না তাকালে গল্প জমবেই বা কি করে? অথচ এরা সবাই ভদ্র সন্তান, 2 পয়সা কামায়ও বটে। বাড়িতে নিশ্চয়ই পছন্দ মাফিক পোলাও কালিয়া খায়। কিন্তু পাঠান জীবনের প্রধান আইন, একলা বসে নবাবিখানা খাওয়ার চেয়ে ইয়ার বক্সির সঙ্গে শুকনো রুটি চিবোনো ভালো। ওমর খৈয়ামও বলেছেন, তব সাথী হয়ে দগ্ধ মরুতে পথ ভুলে তবু মরি, তোমারে ছাড়িয়ে মসজিদে গিয়া কি হবে মন্ত্রস্বরী। কিন্তু ওমর বুর্জোয়া কবির বিদগ্ধ পদ্ধতিতে আপন বক্তব্য প্রকাশ করেছেন। পাঠান ভাঙা ভাঙা উর্দুতে ওই একই আপ্তবাক্য প্রলেতারিয়াত কায়দায় জানায়, দোস্ত তুমহারি রুটি হামারা গোস্ত, অর্থাৎ নেমন্তন্ন করেছ সেই আমার পরম সৌভাগ্য। শুধু শুকনো রুটি, কুছ পরোয়া নাহি,
আমি আমার মাংস কেটে দেব। কাব্যজগতে যে হাওয়া বইছে তাতে মনে হয় ওমরের শরাবের চেয়ে মজুরের ধেনোর কদর বেশি। তবে একটা কথা বলে দেওয়া ভালো, পাঠানের ভিতর বুর্জুয়া প্রলেতারিয়ায় যে তফাত সেটুকু সম্পূর্ণ অর্থনৈতিক। অনুভূতির জগতে তারা একই মাটির আসনে বসে, আর চিন্তাধারায় যে পার্থক্য সে শুধু কেউ খবর রাখে বেশি, কেউ কম, কেউ শেক্সপিয়ার পড়েছে, কেউ পড়েনি। ভালো মন্দ বিচার করার সময় দুই দলে যে বিশেষ প্রভেদ আছে মনে হয়নি। আচার ব্যবহারে এখনও তারা গোষ্ঠীর ঐতিহ্যগত সনাতন জান দেওয়া নেওয়ার পন্থা অনুসরণ করে। এসব তত্ত্ব আমাকে বুঝিয়ে বলেছিলেন ইসলামিয়া কলেজের এক অধ্যাপক। অনেকক্ষণ ধরে নানা রং নানা দাগ কেটে সমাজতাত্ত্বিক পটভূমি নির্মাণ করে বললেন, এই ধরুন আমাদের সহকর্মী অধ্যাপক ক্ষুদাবক্সের কথা। ইতিহাসে অগাধ পণ্ডিত, ইহ সংসারে সব কিছু তিনি অর্থনীতি দিয়ে জলের মতো তরল করে এই তৃষ্ণার দেশে অহরহ ছেলেদের গলায় ঢালছেন। ধর্ম পর্যন্ত বাদ দেন না। যীশুখ্রিস্ট তার ধর্ম আরম্ভ করেছিলেন ধনের নবীন ভাগবন্টন পদ্ধতি নির্মাণ করে। তাতে লাভ হওয়ার কথা গরিবেরই বেশি, তাই সবচেয়ে দুঃখী জেলেরা এসে জুটেছিল তার চতুর্দিকে। মহাপুরুষ মুহাম্মদও নাকি সুদ তুলে দিয়ে অর্থবন্টনের জমিকে আরবের মরুভূমির মতো সমতল করে দিয়েছিলেন। এইসব তো ইহলোকের কথা। পরলোক পর্যন্ত ক্ষুদাবক্স অর্থনৈতিক রেদা চালিয়ে চিক্কন মসৃণ করে দিয়েছিলেন। কিন্তু থাক এসব কচকচানি। মোদ্দা কথা হচ্ছে, ভদ্রলোক ইতিহাসের দূরবীনে আপন চোখটি এমন করে চেপে ধরে আছেন যে অন্য কোনো কিছু তার নজরে পড়ে কিনা সে বিষয়ে আমাদের সকলের মনে গভীর সন্দেহ ছিল। মাসখানেক পূর্বে তার বড় ছেলে মারা গেল। ম্যাট্রিক ক্লাসে পড়ত, মেধাবী ছেলে, বাপিরই মতন পড়াশোনায় মশগুল থাকত। বড় ছেলে মারা গিয়েছে, চোট লাগার কথা, কিন্তু ক্ষুদাবক্স নির্বিকার। সময় মতো কলেজে হাজিরা দিলেন। চায়ের সময় আমরা সন্তর্পণে শোক নিবেদন করতে গিয়ে আরেক প্রস্থ লেকচার শুনলুম। জারাথুস্ত্র কোন অর্থনৈতিক কারণে রাজা গুস্ত আসপকে তার নূতন ধর্মে দীক্ষিত করেছিলেন। 3 দিন বাদে দুসরা ছেলে টাইফয়েডে মারা গেল। ক্ষুদাবক্স বৌদ্ধ ধর্মের কি এক পিটক না খোদায় মালুম কি তাই নিয়ে বাহ্যজ্ঞান শূন্য। 1 মাস যেতে না যেতে স্ত্রী মারা গেলেন পিত্রালয়ে। ক্ষুদাবক্স তখন সিন্ধুর পারে পারে সিকান্দার শাহের বিজয় পন্থার অর্থনৈতিক কারণ অনুসন্ধানে নাক কান বন্ধ করে তুরীয় ভাব অবলম্বন করেছেন। আমরা ততদিনে ক্ষুদাবক্সের আশা ছেড়ে দিয়েছি। লোকটা ইতিহাস করে করে অমানুষ হয়ে গিয়েছে, এই তখন আমাদের দৃঢ় বিশ্বাস। আর পাঠান সমাজ যখন মনুষ্য জাতির সর্বোচ্চ গৌরবস্থল, তখন আর কি সন্দেহ যে ক্ষুদাবক্সের পাঠানত্ব সম্পূর্ণ কর্পূর হয়ে গিয়ে তার ঐতিহাসিক টেলিস্কোপের পাল্লারও বহু ঊর্ধ্বে দূর দূরান্তরে পঞ্চেন্দ্রিয়াতীত কোনো সূক্ষ্ম লোকে বিলীন হয়ে গিয়েছে। এমন সময় মারা গেল তার ছোট ভাই, পল্টনে কাজ করত। ক্ষুদাবক্সের আর কলেজে পাত্তা নেই। আমরা সবাই ছুটে গেলুম খবর নিতে। গিয়ে দেখি এক প্রাগ ঐতিহাসিক ছেঁড়া গালচের উপর ক্ষুদাবক্স গড়াগড়ি দিচ্ছেন। পুঁথিপত্র, ম্যাপ, কম্পাস চতুর্দিকে ছড়ানো। গড়াগড়িতে চশমার একটা পরকলা ভেঙে গিয়েছে। ক্ষুদাবক্সের বুড়া মামা বললেন 2 দিন ধরে জল স্পর্শ করেননি। হাউ হাউ করে কাঁদেন আর বলেন, আমার ভাই মরে গিয়েছে। শোকে যে মানুষ এমন বিকল হতে পারে পূর্বে আর কখনো দেখিনি। আমরা সবাই নানা রকমের সান্ত্বনা দেবার চেষ্টা করলুম, কিন্তু ক্ষুদাবক্সের মুখে ওই এক কথা, আমার ভাই মরে গিয়েছে। শেষটায় থাকতে না পেরে আমি বললুম, আপনি পণ্ডিত মানুষ, শোকে এত বিচলিত হচ্ছেন কেন? আর আপনার সহ্য করবার ক্ষমতা যে কত অগাধ সে তো আমরা সবাই দেখেছি। 2টি ছেলে স্ত্রী মারা গেলেন, আপনাকে তো এতটুকু কাতর হতে দেখিনি। ক্ষুদাবক্স আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি বদ্ধ উন্মাদ, কিন্তু মুখে কথা ফুটল। বললেন, আপনি পর্যন্ত এই কথা বললেন? ছেলে মরেছিল তো কি, আবার ছেলে হবে? বিবি মরেছেন তো কি, নূতন শাদী করব, কিন্তু ভাই পাবো কোথায়? তারপর আবার হাউ হাউ করে কাঁদেন আর বলেন, আমার ভাই মরে গিয়েছে। অধ্যাপক বলা শেষ করলে আমি বললুম, লক্ষণের মৃত্যু শোকে
রামচন্দ্র ওই বিলাপ করেছিলেন। আহমদ আলী বললেন, লক্ষ্মণ, রামচন্দ্রজি, হিন্দুদের কি একটা গল্প আছে না, সেটা আমাদের শুনিয়ে দিন। আপনি কখনো গল্প বলেন না, শুধু শোনেনি। আল্লাহ, আদিকবি বাল্মীকি যে গল্প বলেছেন, আমাকে সে গল্প নূতন করে আমার টুটা ফুটায় উর্দু দিয়ে বলতে হবে? নিবেদন করলুম অধ্যাপক ক্ষুদাবক্সকে অনুরোধ করবেন। রামায়ণের নাকি অর্থনৈতিক ব্যাখ্যাও আছে। অধ্যাপক শুধালেন, কিন্তু রামচন্দ্রজি জবরদস্ত লড়নেওয়ালা ছিলেন, নয় কি? আমি বললুম, আলবাত। অধ্যাপক বললেন, ওই তো হলো আসল তত্ত্ব কথা। বীর পুরুষ আর বীরের জাতমাত্রই ভাইকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসে। পাঠানদের মতো বীরের জাত কোথায় পাবেন বলুন? আমি বললুম, কিন্তু অধ্যাপক ক্ষুদাবক্স তো বীর পুরুষ ছিলেন না। অধ্যাপক পরম পরিতৃপ্তি সহকারে বললেন, সেই তো গুচ্ছতর তত্ত্ব। অধ্যাপকেই করো আর যাই করো, পাঠানত্ব যাবে কোত্থেকে? অর্থনৈতিক কারণ ফারণ সব কিছুই অত্যন্ত পাতলা ফিল্ম, একটু খোঁচা লাগলেই আসল প্যালেট বের হয়ে পড়ে। মেজর মুহাম্মদ খান বললেন, ভাইকে ভালোবাসার জন্যে পাঠান হওয়ার প্রয়োজন কি? ইউসুফও মানে জোসেফ তো বেনিয়ামিনকে মানে বেঞ্জামিনকে ভয়ঙ্কর ভালোবাসতেন। অধ্যাপক বললেন, ইহুদিদের কথা বাদ দিন, আদমের এক ছেলে আরেক ছেলেকে খুন করেনি? আমি বললুম, কিন্তু পাঠানরা ইহুদিদের হারিয়ে যাওয়া 12 উপজাতির একটা নয়। কোথায় যেন ওরকম একটা থিওরি শুনেছি যে সেই উপজাতি যখন দেখল তাদের কপালে শুকনো মরা আফগানিস্তান পড়েছে, তখন হাউমাউ করে কেঁদে উঠেছিল, অর্থাৎ ফার্সিতে যাকে বলে ফাগান করেছিল। তাই তো তাদের নাম আফগান। আর আপনারা তো আসলে আফগান, এদেশে বসবাস করে হিন্দুস্থানি হয়েছেন। অধ্যাপক পণ্ডিতের হাসি হেসে বললেন, 30 বৎসর আগে এ কথা বললে আপনাকে আমরা সাবাসি দিতুম, কিন্তু এখন ওসব বদলে গিয়েছে। তখনও আমরা জানতুম না যে দুনিয়ার বড় বড় জাতেরা নিজেদের আর্য বলে গৌরব অনুভব করছে। তখনও রেওয়াজ ছিল, খানদানি হতে হলে বাইবেলের ইহুদি চিড়িয়াখানায় কোনো না কোনো খাঁচায় সিংহ বাঁদর কিছু না কিছু একটা হতেই হবে। এখন সেসব দিন গিয়েছে। এখন আমরা সবাই আর্য। বেদ ফেদ কিসব আছে না, সেগুলো সব আমরাই আউড়েছি। সিকান্দার শাহকে লড়াইয়ে আমরাই হারিয়েছি। আর গান্ধার ভাস্কর্য আমাদেরই কাঁচা বয়সের হাতমক্সর নমুনা। গান্ধার আর কান্দাহার একই শব্দ। আরবি ভাষায় গ অক্ষর নেই বলে আরব ভৌগোলিকেরা ক ব্যবহার করেছেন। পাণ্ডিত্যের অগাধ সাগরে তখন আমার প্রাণ যায় যায়। কিন্তু আপদ বিপদে মুশকিল আসান হামেশাই পুলিশ। আহমদ আলী আমার দিকে তাকিয়ে বললেন, প্রফেসরের ওসব কথা গায়ে মাখবেন না। ইসলামিয়া কলেজের চায়ের ঘরে যে আড্ডা জমে, তারই খানিকটা পেতলে নিয়ে তিনি সুন্দর ভাষায় রঙিন গেলাসে আপনাকে ঢেলে দিচ্ছেন। কিন্তু আসল পাঠান এসব জিনিস নিয়ে কখনো মাথা ঘামিয়ে পাগড়ির প্যাঁচ ঢিলে করে না। আফ্রিদি ভাবে আফ্রিদি হলো দুনিয়ার সেরা জাত। মোমান্দ বলে বাজে কথা। খুদা তালার খাস পেয়ারা কোনো জাত যদি দুনিয়ায় থাকে, তবে সে হচ্ছে মোমান্দ জাত। এমনকি তারা নিজেদের আফগান বলেও স্বীকার করে না। আমি জিজ্ঞাসা করলুম, তাই বুঝি আপনারা স্বাধীন আফগানিস্তানের অংশ হতে চান না? ভারতবর্ষ স্বাধীন হলে স্বাধীন পাঠান হয়ে থাকবেন বলে? সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বললেন, হাল বাত না, আমরা স্বাধীন ফ্রন্টিয়ার হয়ে থাকব। সেই মুল্লুকের নাম হবে পাঠান মুল্লুক। অধ্যাপক বললেন, পাঠানের সোপবক্স লেকচার শুনেননি বুঝি? সে বলে, ভাই পাঠান সব, এসব আমরা সব উড়িয়ে দিই। ডেমোক্রেসি, অটোক্রেসি, ব্যুরোক্রেসি, কমিউনিজম, ডিকটেটরশিপ, সব সব। আরেক পাঠান তখন চেঁচিয়ে বলল, তুই বুঝি অ্যানার্কিস্ট? পাঠান বলল, না, আমরা অ্যানার্কিও উড়িয়ে দেব। অধ্যাপক বললেন, বুঝতে পেরেছেন? আমি বললুম,
বিলক্ষণ। রবীন্দ্রনাথও বলেছেন, একেবারে বুঁদ হয়ে যাবে, ঝিম হয়ে যাবে, ভোঁ হয়ে যাবে, তারপর না হয়ে যাবে। এই তো? অধ্যাপক বললেন, ঠিক ধরেছেন। আমি বললুম, ভারতবর্ষের অংশ যখন হবেন না, তখন দয়া করে রাশানদের আপনারাই ঠেকিয়ে রাখবেন। সবাই সমস্বরে বললেন, আলবাত। পৃথিবীর আর সব দেশে যেতে হলে একখানা পাসপোর্ট জোগাড় করে যে কোনো বন্দরে গিয়ে হাজির হলেই হলো। আফগানিস্তান যেতে হলে সেটি হবার জো নেই। পেশাওয়ার পৌঁছে আবার নূতন স্ট্যাম্পের প্রয়োজন, সেও আবার 3 দিন পরে নাকচ হয়ে যায়। খাইবার পাসের আশেপাশে কখন যে দাঙ্গা হাঙ্গামা লেগে যায় তার স্থিরতা নেই বলেই এই বন্দোবস্ত। আবার এই 3 দিনের মেয়াদি স্ট্যাম্প সত্ত্বেও হয়তো খাইবারের মুখ থেকে মোটর ফিরিয়ে দিতে পারে, যদি ইতিমধ্যে কোনো বখেড়া লেগে গিয়ে থাকে। সেই স্ট্যাম্প নিয়ে বাড়ি ফিরছি, এমন সময় দেখি হরেক রকম বিদেশি লোকে ভর্তি কতকগুলো বাস পশ্চিম দিকে যাচ্ছে। আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, এগুলো কোথায় যাচ্ছে? তিনি ধমক দিয়ে বললেন, এগুলো কাবুল যায় না। তারপর অন্য কথা পারবার জন্যে বললেন, বাংলাদেশের একটা গল্প বলুন না। আমি মনে মনে বললুম, আচ্ছা তবে শোনো। বাইরে বললুম, গল্প বলা আমার আসে না, তবে একটা জিনিসে পাঠানে বাঙালিতে মিল দেখতে পেয়েছি, সেটা আপনাকে বলছি, শুনুন। এখানে যেরকম সব কারবার পাঞ্জাবি আর শিখদের হাতে, কলকাতায়ও কারবার বেশিরভাগ অবাঙালিদের হাতে। আর বাঙালি যখন ব্যবসা করে তখন তার কায়দাও আজব। তখন আমি ইলিয়ট রোডে থাকতুম, সেখানে দোকানপাট ফিরিঙ্গিদের, মুসলমানদের কিছু কিছু দর্জির দোকান আর লন্ড্রি, ব্যাস। তার মাঝখানে এক বাঙালি মুসলমান ঝা চকচকে ফ্যান্সি দোকান খুলল। লোকটির বেশভূষা দেখে মনে হলো শিক্ষিত, ভদ্রলোকের ছেলে। স্থির করলুম, সাহস করে দোকান যখন খুলেছে তখন তাকে প্যাট্রোনাইজ করতে হবে। জোর গরম পড়েছে, বেলা 2টো, শহরে চরকিবাজির মতো ঘুরতে হয়েছে। দেদার সাবান চোখে পড়েছে, কিন্তু কিনিনি। ভদ্রলোকের ছেলেকে প্যাট্রোনাইজ করতে হবে। ট্রাম থেকে নেমে দোকানের সামনে এসে দেখি ভদ্রলোক নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। পাখিটা খাঁচায় ঘুমোচ্ছে। ঘড়িটা পর্যন্ত সেই যে 12টায় ঘুমিয়ে পড়েছিল এখনো জাগেনি। আমি মোলায়েম সুরে বললুম, ও মশাই, মশাই। ফের ডাকলুম, ও সাহেব, সাহেব। কোনো সাড়া শব্দ নেই। বেজায় গরম, আমারও মেজাজ একটু একটু উষ্ণ হতে আরম্ভ করেছে। এবার চেঁচিয়ে বললুম, ও মশাই, ও সাহেব। ভদ্রলোক আস্তে আস্তে বোয়াল মাছের মতো 2 রাঙা টকটকে চোখ সিকিটাক খুলে বললেন, আগে। তারপর ফের চোখ বন্ধ করলেন। আমি বললুম, সাবান আছে? পামঅলিভ সাবান? চোখ বন্ধ রেখেই উত্তর দিলেন, না। আমি বললুম, সে কি কথা, ওই তো রয়েছে শোকেসে। ও বিক্রির না। তারপর আমি আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, পাঠানরাও বুঝি এরকম ব্যবসা করে? তিনি তো খুব খানিকক্ষণ ধরে হাসলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কেন বলুন তো? আমি উত্তর দিলুম, ও যে বললেন এসব বাস কাবুল যায় না। এবার আহমদ আলী থমকে দাঁড়ালেন। দেয়ালের দিকে ঘুরে কোমরে 2 হাত দিয়ে অনেকক্ষণ ধরে ঠা ঠা করে হাসলেন। সে তো হাসি নয়, হাসির ধমক। আমি ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন তার হাসি থামবে। উত্তর দিলেন ভালো। বললেন, এসব বাস খাইবার পাস অবধি গিয়েই ব্যাস। আমি শুধালুম, এই সামান্য রসিকতায় আপনি এত প্রচুর হাসতে পারেন কি করে? কেন পারবো না? হাসি কি আর গল্পে ঠাসা থাকে? হাসি থাকে খুশ দিলে। আপনাকে বলিনি স্বাধীনতা কোথায় বাসা বেঁধে থাকে? রাইফেলে নয়, বুকের খুনে। একটা গল্প শুনবেন? ওই দেখছেন কোথায় চায়ের দোকানে বটতলায় বেঞ্চি পেতে দিয়েছে, চলুন না। পাঠান মাত্রই মারাত্মক ডেমোক্র্যাট। নির্জলা টাঙাওয়ালা বিড়িওয়ালার চায়ের দোকান।
আহমদ আলী তার বিশাল বপুখানার ওজন সম্বন্ধে সচেতন বলে খুঁটির উপর ভর দিয়ে বসলেন। আমি আমার তনুখানা যেখানে খুশি রাখলুম। বললেন, ওমর খৈয়ামের এক রাত্রে বড্ড নেশা পেয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন 5খানা রুবাইয়াত শেষ না করে উঠবেন না। জানেন তো কিরকম ঠাস বুরুনির কবিতা। শেষ করতে করতে রাত প্রায় কাবার হয়ে এলো। মদের দোকানে এসে যখন পৌঁছলেন তখন ভোর হব। হুঙ্কার দিয়ে বললেন, নিয়ে এসো তো হে এক পাত্তর উৎকৃষ্ট সিরাজি। মদওয়ালা কাঁচুমাচু হয়ে বলল, হুজুর, এত দেরিতে এসেছেন, রাত কাবারের সঙ্গে সঙ্গে মদও কাবার হয়ে গিয়েছে। ওমর নরম হয়ে বললেন, সিরাজি নেই তো অন্য কোনো মাল দাও না। মদওয়ালা বলল, শরম কি বাত, কিচ্ছু নেই হুজুর। ওমর বললেন, পারোয়া নাদারাত, ওই যেসব এঁটো পেয়ালাগুলো গড়াগড়ি খাচ্ছে সেগুলো ধুয়ে তাই দাও দেখিনি। নেশার জিম্মাদারি আমার। হিম্মতের জিম্মাদারি, হাসির জিম্মাদারি, নেশার জিম্মাদারি কিসে, কার? সে সম্বন্ধে আলোচনা করার পূর্বেই দেখতে পেলুম রাস্তা দিয়ে যাচ্ছেন সেই ভেজাল পাঠান। তার ব্রাত্য দোষ, তিনি 3 মাস লাহোরে কাটিয়েছিলেন, রমজান খান। আমি আহমদ আলীকে আঙুল দিয়ে দেখালুম। আর যায় কোথায়? হো রমজান খান, জানে মান, বেরাদারে মান, এদিকে এসো। আমাকে তম্বি করে বললেন। আশ্চর্য লোক, আমি না ডাকলে আপনি ওকে যেতে দিতেন? এই গরমে লোকটা সর্দি গর্বি হয়ে মারা যেত না? আল্লাহ রসুলের ডর ভয় নেই? রমজান খান এসে বললেন, ভগ্নিপতির অসুখ, তার করতে যাচ্ছি বলেই ঝুপ করে বেঞ্চিতে বসে পড়লেন। আহমদ আলী সান্ত্বনা দিয়ে বললেন, হবে, সব হবে। টেলিগ্রাফের তার শক্ত মালে তৈরি, 2-4 ঘন্টায় ক্ষয়ে যাবে না। সুখবর শোনো, সৈয়দ সাহেব একখানা বহুত উমদা গল্প পেশ করেছেন। বলে তিনি আমার কাঁচা সিদ্ধ গল্পে বিস্তর টমাটো রস আর ওয়েস্টার সস ঢেলে রমজান খানকে পরিবেশন করলেন। বারে বারে বলেন, হো সাবান বিক্রির না, হে বাস কাবুল যায় না। এ যেন বাংলাদেশের পূব আকাশে সূর্যোদয় আর পেশাওয়ারের পশ্চিম আকাশ লাল হয়ে গেল, হুবহু একই রং। রমজান খান বললেন, তা তো বুঝলুম, কিন্তু বাঙালি আর পাঠানে একটা জায়গায় সখ্ত গরমিল আছে। আমি শুধালুম, কিসে? রমজান খান বললেন, আমি সিন্ধু নদ পেরিয়ে আহমদ আলীর পাক নজরে যে মহাপাপ করেছি, এটা সেই সিন্ধু পারের কাহিনী। তবে আটাকের কাছে নয়, অনেক দক্ষিণে। সেখানে সিন্ধু বেশ চওড়া। তারই বালুচরে বসে দুপুর রোদে 8 জন পাঠান ঘামছে। উট ভাড়া দিয়ে তারা 96 টাকা পেয়েছে, কিন্তু কিছুতেই সমানে সমান ভাগ বাঁটোয়ারা করতে পারছে না। কখনো কারো হিস্সায় কম পড়ে যায়, কখনো কিছু টাকা উপরি থেকে যায়। ক্রমাগত নূতন করে ভাগ হচ্ছে, হিসেব মিলছে না। ঘাম ঝরছে আর মেজাজ তিরিক্ষি হয়ে গলাও চড়ছে। এমন সময় তারা দেখতে পেল অন্য পার দিয়ে এক বেনে তার পুটুলি হাতে করে যাচ্ছে। সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বেনেকে ডাকল এপারে এসে তাদের টাকার ফয়সালা করে দিয়ে যেতে। বেনে হাত পা নেড়ে বোঝালো অত মেহনত তার সইবে না, আর কত টাকা কজন লোক তাই জানতে চাইল। 4 কুড়ি 10 আর তার উপরে 6 টাকা, আর হিস্সেদার 8 জন। বেনে বলল, 12 টাকা করে নাও। পাঠানরা চেঁচিয়ে বলল, তুই একটু সবুর কর, আমরা দেখে নিচ্ছি বখেরা ঠিক ঠিক মেলে কিনা। মিলে গেল, সবাই অবাক। তখন তাদের সর্দার চোখ পাকিয়ে বলল, এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলুম, হিসেব মিলল না, এখন মিলল কি করে? বেটা নিশ্চয়ই কিছু টাকা সরিয়ে নিয়ে হিসেব মিলিয়ে দিয়েছে। ও পার থেকে সে যখন হিসেব মেলাতে পারে, তখন নিশ্চয়ই কিছু টাকা সরাতেও পারে। পাকড়ো শালাকো। রমজান খান বললেন, বুঝতেই পারছেন, পরোপকার করতে গিয়ে বেনের পর কি অবস্থা। ভাগ্যিস সিন্ধু সেখানে চওড়া, এবং বেনেরা আর কিছু পারুক না পারুক ছুটতে পারে আরবি ঘোড়ার চেয়েও তেজে। সে যাত্রায় বেনে বেঁচে গেল। আমি বললুম,
গল্পটি উপাদেয়, কিন্তু বাঙালির সঙ্গে মিল গড়মিলের এতে আছে কোন চিজ? রমজান খান বললেন, বাঙালি আপন দেশে বসে এভারেস্টের গায়ে ফিতে না লাগিয়ে চূড়োয় চড়তে গিয়ে খামাখা জান না দিয়ে ইংরেজকে বাতলে দেয়নি? ওইটি দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়। আমি বললাম, হ্যাঁ, কিন্তু নাম হয়েছে ইংরেজের। আহমদ আলী শুধালেন, তাই বুঝি বাঙালি চটে গিয়ে ইংরেজকে বোমা মারে? আমি অনেকক্ষণ ধরে ঘাড় চুলকে বললাম, সেও একটা অতি সূক্ষ্ম কারণ বটে, তবে কিনা শিকদার এভারেস্ট সাহেবকে বোমা মারেননি। রমজান খান উষ্মা দেখিয়ে বললেন, কিন্তু মারা উচিত ছিল। আমি বললাম, কিন্তু একটু সামান্য টেকনিক্যাল মুশকিল ছিল। নামকরণ যখন হয়, শিকদার তখন কলকাতায়, আর মহামান্য স্যার জর্জ লন্ডনে পেনশন টানছেন। পাল্লাটা পুরো পাঠান আর নিম পাঠান একসঙ্গে হাঁ হাঁ করে উঠলেন। শুধালেন, তার মানে? তবে কি ও লোকটার তদারকিতেও এভারেস্ট মাপা হয়নি? আমি বললুম, না, কিন্তু আপনারা এত বিচলিত হচ্ছেন কেন? এই আপনাদেরই ভাই বেরাদরি কতবার কাবুল দখল করেছেন আমার ঠিক স্মরণ নেই, কিন্তু এই কথাটা মনে গাঁথা আছে যে নাম হয়েছে প্রতিবারই ইংরেজের। আর আপনারা যখনই হাত গুটিয়ে বসেছিলেন তখনই হয় ইংরেজ কচুকাটা হয়ে মরেছে, নয় আপনাদের বদনাম দিয়ে নিজের অপমান জ্বালার মতো মোটা মোটা মেডেল পরে ঢেকেছে। এই গেলবার যখন 2খানা আকবর শাহী কামান আর 3খানা জাহাঙ্গীরি বন্দুক নিয়ে আমানুল্লাহ ইংরেজকে তুলোধনা করে ছাড়লেন, তখন ইংরেজ তামাম দুনিয়াকে ঢাক পিটিয়ে শোনায়নি যে পাঠানের ফেরেববাজিতেই তারা লড়াইয়ে হারল? রমজান খান বললেন, বাঙালি এত খবর রাখে কেন? আমি বললুম, কিছু যদি মনে না করেন আর গোস্তাকে বেয়াদবি মাফ করেন, তবে সবিনয় নিবেদন, আপনারা যদি একটু বেশি খবর রাখেন তাহলে আমরা নিষ্কৃতি পাই। দুজনেই চুপ করে শুনলেন। তারপর আহমদ আলী বললেন, সৈয়দ সাহেব, কিছু মনে করবেন না। আপনারা বোমা মারেন, রাজনৈতিক আন্দোলন চালান, ইংরেজ আপনাদের ভয়ও করে। এসব তো আরম্ভ হয়েছে মাত্র সেদিন। কিন্তু বলুন তো, যেদিন দুনিয়ার কেউ জানতো না ফ্রন্টিয়ার বলে এক ফালি পাথর ভর্তি শুকনো জমিতে একদল পাহাড়ি থাকে, সেদিন ইংরেজ তাদের মেরে শেষ করে দিত না যদি পারত? ফসল ফলে না, মাটি খুঁড়লে সোনা চাঁদি কয়লা তেল কিছুই বেরোয় না। এক ফোঁটা জলের জন্য ভোর হবার 3 ঘন্টা আগে মেয়েরা দল বেঁধে বাড়ি থেকে বেরোয়। এই দেশ কামড়ে ধরে পড়ে আছে মূর্খ পাঠান, কত যুগ ধরে, কত শতাব্দী ধরে কে জানে। সিন্ধুর ওপারে যখন বর্ষায় বাতাস পর্যন্ত সবুজ হয়ে যায়, তখন তার হাতছানি পাঠান দেখেনি? পূর্বয়া ভেজা ভেজা হাওয়া অদ্ভুত মিঠে মিঠে গন্ধ নিয়ে আসে। আজ পর্যন্ত কত জাত তার নেশায় পাগল হয়ে পূব দেশে চলে গিয়েছে, যায়নি শুধু মূর্খ আফ্রিদি মোমান্দ। লড়াই করে যখন ইংরেজ এই দেশকে উচ্ছন্ন করতে পারল না, তখন সে প্রলোভন দেখায়নি। লাখ লাখ লোক পল্টনে ঢুকল। ইংরেজের ঝান্ডা এদেশে উড়ল বটে, কিন্তু তার রাজত্ব ওই ঝান্ডা যত দূর থেকে দেখা যায় তার চেয়েও কম। আর পল্টনে না ঢুকে পাঠান করতই বাকি। মোগল আমলে তাদের ভাবনা ছিল না, পল্টনের দরওয়াজা খোলা। অথচ মোগল পাঠান এই গরিব দেশের গায়ে গায়ে ঢুকে বুড়ার রুটি কাটতে চায়নি, বৌঝিকে বিদেশি হারাম কাপড় পরাতে চায়নি। শাহেনশাহ বাদশাহ, দিন দুনিয়ার মালিক, দিল্লির তখ্তনাসীন সরকারি আলা যখন হিন্দুস্থানের গরম বরদাস্ত না করতে পেরে এদেশ হয়ে ঠান্ডা সবুজ মোলায়েম কাবুল শহর যেতেন, পাঠান তখন তাকে একবার তসলিম দিয়ে আসত। শাহেনশাহ খুশ, পাঠান তার। বাদশাহের মীর বক্সি পিছনের তানজাম থেকে মুঠা মুঠা আশরাফি রাস্তার দুদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন। জিন্দাবাদ শাহেনশাহ জাহাপানা চিৎকার খাইবারের দুদিকের পাহাড়ে টক্কর খেয়ে খেয়ে আকাশ বিদীর্ণ করে ক্ষুধা তালার পা দানে গিয়ে যখন পৌঁছত, তখন সে প্রশংসা ধ্বনি লক্ষ কণ্ঠের নয়, কোটি কোটি কণ্ঠের। সে আশরাফি আজ নেই। পর্বত গাত্রে প্রশংসার প্রতিধ্বনিত হয় না, কিন্তু এই পাথরের টুকরোগুলো পাষাণ পাঠান আপন ছাতির খুন দিয়ে এখনো স্বাধীন রেখেছে। তাই তার নাম এখনো নো ম্যানস ল্যান্ড। পাঠান আর কি করতে পারত বলুন?
আমি অত্যন্ত লজ্জা পেয়ে বারবার আপত্তি জানিয়ে বললুম, আমি সে অর্থে কথাটা বলিনি। আমি ভদ্র সন্তানদের কথা ভাবছিলুম, এবং তারাও কিছু কম করেননি। তারা অসন্তোষ প্রকাশ না করলে পাঠান সেপাই হয়তো আমানুল্লাহর বিরুদ্ধে লড়ত। আহমদ আলী বললেন, ভদ্র সন্তানদের কথা বাদ দিন। এই অপদার্থ শ্রেণী যত শীঘ্র মোড়ে ভূত হয়ে আজরাইলের দফতরে গিয়ে হাজিরা দেয় ততই মঙ্গল। রমজান খান আপত্তি জানিয়ে বললেন, ভদ্র সন্তানদের লড়ার কায়দা আর পাঠান সিপাহীর লড়ার কায়দা তো আর এক ধরনের হয় না। সময় যেদিন আসবে তখন দেখতে পাবেন আমাদের অপদার্থ আহমদ আলী কোন দলে গিয়ে দাঁড়িয়েছেন। আমি আহমদ আলীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালুম। আহমদ আলী বললেন, আমি সব কথা ভালো করে শুনতে পাইনি, একটু কালা। ক্ষুধা তালাকে অসংখ্য ধন্যবাদ।